বিসিএস জার্নি এবং বিসিএস এর যে বিভিন্ন বিষয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে বিসিএস বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক একটি পরীক্ষার মধ্যে একটি, এই বিসিএস এর যে সিলেবাস আছে এবং বিসিএস জার্নি এবং বিসিএস এর যে বিভিন্ন বিষয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ ফিরোজ রানা, পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে এবং বর্তমানে বাংলাদেশ ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত আছি। আর আমারও বিসিএস জার্নি চলছেই, এখনও সামনে 44 ভাইবা আছে এবং 45 লিখিত দেয়া আছে এবং 46তম বিসিএস এর লিখিত সামনে দিব। তো আমি আমার যে বিসিএস জার্নি বা বিসিএস পড়াশোনা যেভাবে শুরু করেছি, আমি মূলত সেগুলোই একবারে বাস্তবিক অর্থে আলোচনা করব এবং সেই সাথে যে সাবজেক্ট ভিত্তিক আমরা কোন সাবজেক্টটা কোন কৌশলে আমরা প্রস্তুতি নিতে পারি সেই জিনিসটাও একটু আলোচনা করব। তো আশা করি আপনারা ক্লাসটা উপভোগ করবেন। তো শুরুতেই আমরা যদি একটু দেখি যে বিসিএস যে প্রিলিমিনারি আছে, আমরা প্রিলি থেকেই শুরু করি। প্রিলিমিনারি আছে, সেই প্রিলিমিনারিতে আমরা জানি যে 200 মার্কের এমসিকিউ থাকে এবং আমাদের যে লিখিত পরীক্ষা আছে সেখানে কিন্তু 900 মার্কের লিখিত পরীক্ষা দিতে হয় এবং সর্বশেষ 200 মার্কের ভাইবা থাকে। তো এখানে আমি যদি শুরু করার আগে একটা ছোট্ট বইয়ের আলোচনা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে, একটা বই আছে, বইটার নাম হলো অ্যাটমিক হ্যাবিট। এই বইটা লিখেছিলেন একজন লেখক যার নাম হচ্ছে জেমস ক্লিয়ার। তিনি এই বইয়ে একটা অধ্যায়ে দুইটা জিনিস নিয়ে আলোচনা করেছেন। একটা হচ্ছে সিস্টেম ভার্সেস গোল। সিস্টেম ভার্সেস গোল একটা অধ্যায়ে এই বইয়ে তিনি এই জিনিসটা আলোচনা করেছেন। এখানে তিনি আসলে কি আলোচনা করেছেন? তিনি এই অধ্যায়ে বলতে চেয়েছেন যে এই পৃথিবীতে মানুষ যখন কোনো কিছু অর্জন করতে চায় বা অর্জন করার জন্য কাজ শুরু করে, তখন সবার প্রথমে সে একটা গোল সেট করে, লক্ষ্য সেট করে। তিনি বলেছেন যে এই যে পদ্ধতিটা মানুষ অনুসরণ করে, এটা সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি। তিনি বলেছেন আমাদের লক্ষ্য নির্ধারণ করার আগে যে লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই সেটা সিস্টেমটা আগে জানতে হবে। অর্থাৎ তিনি আমাদের গোল সেট করার আগে সিস্টেমটা ঠিক করার কথা বলেছেন। অর্থাৎ আপনি এখান থেকে ঢাকা যাবেন, এটা আপনার গোল, কিন্তু কোন সিস্টেমে যাবেন, কোন কৌশলে যাবেন, কোন কৌশলে তাড়াতাড়ি পৌঁছাবেন, কোন কৌশলে আপনি নিরাপদে পৌঁছাবেন, এই সিস্টেমটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার লক্ষ্য নির্ধারণ করে বসে থাকলে হবে না। সো আমাদের সবার লক্ষ্য হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া বা বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হওয়া বা ভাইভাতে ভালো করা, প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়া, এগুলো আমাদের গোল। কিন্তু প্রত্যেকটা ধাপের কিন্তু কিছু কৌশল আছে এবং প্রত্যেকটা ধাপের কিছু সিস্টেম আছে। এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে সাবজেক্ট ভিত্তিক এবং ছোট ছোট জিনিসগুলোকে কিভাবে আমরা কৌশলে খুব সহজে আয়ত্ত করব এবং 200 মার্কে আমাদের একেবারে টেবিলের সামনে যাতে চোখের পলকে বুঝতে পারি যে এই সাবজেক্টটা আমি এইভাবে প্রস্তুতি নিব, এই সাবজেক্টটা আমি এই বই থেকে পড়াশোনা করব। এইভাবে যদি আমরা কৌশলগুলো নির্ধারণ, কিন্তু আমাদের যে 200 মার্ক বা পরবর্তী যে আমরা 200 মার্কে উত্তীর্ণ হওয়ার পরে যে আমাদের লিখিত পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলোতেও কিন্তু আমরা খুব ভালো একটা পারফরমেন্স রাখতে পারবো। তো যাই হোক, আমি একটু, যেহেতু জেমস ক্লিয়ার এই কথাটা বলেছেন, একটু সিস্টেমটা দেখায়। আসলে পিএসসি বা বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, কোন জায়গাটায় আমাদের সাথে গেমটা খেলে এবং কোন জায়গাটায় আসলে আমাদের কৌশলী হওয়া উচিত। আমাদের প্রিলিমিনারি পরীক্ষায় 200 মার্ক থাকে। এর মধ্যে আমরা জানি যে বাংলায় লিটারেচার এবং গ্রামার মিলে 35 মার্ক থাকে। ইংলিশে থাকে 35 মার্ক, এখানেও গ্রামার এবং লিটারেচার মিলে। এরপর জিকেতে অর্থাৎ সাধারণ জ্ঞান খুব বড় জিনিস। এইখানে আমরা দেখি যদি বাংলাদেশ বিষয়াবলী প্লাস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অর্থাৎ আন্তর্জাতিক বিষয়াবলী, এরপরে এখানে আছে ভূগোল, এরপরে এখানে আছে নৈতিকতা।
বা সুশাসন, এই চারটা বিষয় মিলে এখানে সাধারণ জ্ঞানের পাঠ ধরা হয় এবং এখানে মার্ক থাকে ৭০ মার্ক। এরপরে এদিকে বিজ্ঞান, তারপরে কম্পিউটার, তারপরে হলো ম্যাথ, এরপর আইকিউ বা মানসিক দক্ষতা, সব মিলে এখানে থাকে ৬০ মার্ক। তাহলে দেখেন একটা জিনিস, আমরা যেটা সব সময় যে কাজটা করি, যেহেতু বাংলাদেশে অধিকাংশ ছাত্রছাত্রীর অনার্স বা মাস্টার্স লেভেল শুরু করার সময় তারা একটা জিনিস করে থাকে যে আমি অনার্স চলাকালীনই এই বিসিএস প্রস্তুতি শুরু করব। তো সবার আগে তারা যে কাজটা করে, এই যে ৬০ মার্ক এখানে আছে, এই ৬০ মার্ক নিয়ে তারা দুশ্চিন্তায় পড়ে যায়। হ্যাঁ, যে ম্যাথ কিভাবে শুরু করব, এখানে কম্পিউটার বা বিজ্ঞান কিভাবে পড়বো, এটা নিয়ে তারা খুব টেনশনে পড়ে যায়। কিন্তু প্রিলিমিনারিতে যদি আপনি দেখেন, সবচেয়ে বেশি পোর্শনটা পার্সেন্টেজের দিক দিয়ে বলেন বা মার্কের দিক দিয়ে বলেন, সবচেয়ে বেশি কিন্তু থাকে এই বাংলা, ইংলিশ এবং জিকেতে। এইখানে এই তিনটা মিলেই কিন্তু ১৪০ মার্ক, ১৪০ মার্ক কিন্তু এখানেই। কিন্তু আমরা যেটা করি, অনার্স লেভেলে বা মাস্টার্স লেভেলে বা বিসিএস এর কথা শুনলেই সবার কাছে আমরা পরামর্শ নিতে গেলেই বলে যে বিজ্ঞান আগে শুরু করেন, গণিত আগে শুরু করেন। হ্যাঁ, বিজ্ঞান গণিত লিখিতর ক্ষেত্রে বা অন্যান্য সেগমেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যখন আপনি প্রিলিমিনারি পরীক্ষা দিতে যাবেন, তখন আপনাকে দেখতে হবে যে আমার মূল টার্গেট হচ্ছে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়া। কোনো স্পেসিফিক সাবজেক্টকে আপনাকে একেবারে পিএইচডি করতে বলে নাই বা পুরো ম্যাথ বইটা ঝাঁঝরা করে পড়তে বলে নাই। আপনি যদি পুরো ম্যাথ বই, পুরো ম্যাথ সিলেবাস শেষ করে যান, আপনি কিন্তু ম্যাথে বা গণিতে সর্বোচ্চ 15 পাবেন, এর বেশি কিন্তু পাবেন না। তাহলে আপনি 15 মার্কের জন্য পুরো ৩-৪ মাস শেষ করে দিলেন, কিন্তু এইখানে ছিল আপনার ১৪০ মার্ক। বিসিএস এ কিন্তু এখন সচরাচর ১15 বা ১20 প্লাস যারা পায় বা ১15-এর উপরে যারা পায়, তারা কিন্তু উত্তীর্ণ হয় প্রিলিমিনারিতে। তাহলে আপনি যদি 15 মার্ক নিয়ে পড়ে থাকেন, এই জিনিসটা আপনার জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে এবং এটা সবচেয়ে বড় একটা বোকামি হবে। তো এই জন্য আমার পরামর্শ হচ্ছে, আপনাকে এখানে অলরাউন্ডার হতে হবে, মানে সব বিষয়ে সমান দখল রাখতে হবে, সমান গুরুত্ব দিতে হবে। আপনি ইংরেজি ভালো পারেন বলেই শুধুমাত্র ইংরেজি নিয়ে পড়ে থাকবেন, আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনি গণিত বিজ্ঞান ভালো পারেন বলেই ওইটা নিয়ে পড়ে থাকবেন, এই কৌশলে কখনো আগানো যাবে না। আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেন না কেন, যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, এইখানে যে সাবজেক্টগুলো, এই সিলেবাসগুলো আছে, সবগুলোকে সমান গুরুত্ব দিতে হবে এবং দেখতে হবে কোন জায়গায় মার্কটা বেশি। আপনি ম্যাথ আর বিজ্ঞানের প্রিলিমিনারির জন্য যেই ইফোর্টটা দিচ্ছেন, ওই ইফোর্টটা যদি আপনি এই 3টা সাবজেক্টে দেন, আর ম্যাথ আর বিজ্ঞান আপনি যতটুকু পারেন ততটুকু প্রস্তুতি নেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এই যে প্রিলিমিনারির যে একটা ভয়, এটা কাটিয়ে উঠতে পারবেন এবং ইনশাল্লাহ ভালোভাবে উত্তীর্ণ হতে পারবেন। তো আমাদের এই প্ল্যাটফর্ম থেকে যেহেতু ইতিমধ্যেই ম্যাথ, বিজ্ঞান এগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে, আমি বাকি জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। বাংলা, ইংলিশও হয়ে গেছে ইতিমধ্যেই। তো আমি যেহেতু সাধারণ জ্ঞান পড়াচ্ছি সবসময়, সাধারণ জ্ঞান নিয়ে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি এখানে যে কম্পিউটার আছে বা আইকিউ আছে, এগুলো নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে, আমাদের জিকেতে বা সাধারণ জ্ঞানে ৭০ মার্ক থাকে। এই ৭০-এর মধ্যে আপনার বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ অ্যাফেয়ার্সে থাকে 30 এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটাতে থাকে 20, আর ভূগোল ও নৈতিকতা মিলে, ভূগোল প্লাস নৈতিকতা মিলে এখানে থাকবে হলো 20। তাহলে এই হলো ৭০ মার্ক। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে এই বিষয়গুলো আমরা কোথা থেকে কিভাবে পড়বো এবং কিভাবে পড়লে আমাদের সহজে আয়ত্তে আসবে। তো সর্বশেষ আমি যদি এখান থেকে শুরু করি, ভূগোল ও নৈতিকতা। ভূগোল ও নৈতিকতা মার্ক হলো 20 মার্ক। সবাই যেটা মনে করে যে যেহেতু ভূগোলে 10 মার্ক, এটা পড়াশোনা করব না, আমি পরীক্ষার হলে 10টা দেখাবো, 4-5 এমনিতে আমি পাবো। নৈতিকতা ও সুশাসন, এটাও সবাই ওই সেম জিনিসটাই পারসেপশন হিসেবে ধরে নেয় যে না, যেহেতু মাত্র 10 মার্ক, এটার পিছনে আমি এত সময় দিব না,
তার চেয়ে আমি কি করব, পরীক্ষার হলে 10টায় দাগিয়ে আসব, 10টা দাগালে আমি 3-4 মার্ক এমনিতে পেয়ে যাব। এই যে আমরা একটা বদ্ধমূল ধারণা নিয়ে পরীক্ষার হলে যাই, এটাও কিন্তু আমাদের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত। ভূগোল এবং নৈতিকতা যদি আপনি দেখেন, পিএসসি বিপিএসসি যে সিলেবাস দিছে, সেই সিলেবাস অনুযায়ী আপনি যদি একটু পড়াশোনা করেন, একটু সিরিয়াস হন, এখানে কিন্তু আপনি 2টা মিলে 15+ পাবেন। এবং 2টা মিলে 15+ জাস্ট আপনার 1 থেকে 2 সপ্তাহের পড়াশোনার মধ্যে এই কাজটা আপনি করে ফেলতে পারেন। এই জন্য আপনি যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে, যদি আপনি মূল বই অনুসারে চলেন, মূল বই হিসেবে যদি আপনি চলেন, তাহলে আমাদের যে নবম দশম শ্রেণীর ভূগোল বই, নবম দশম শ্রেণীর ভূগোল বই এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বই, পৌরনীতি ও সুশাসন। তাহলে আপনি যদি মনে করেন যে স্যার আমি বাজারের বইয়ের চেয়ে আগে আমি কোন জিনিসটা ফলো করতে পারি, দেখেন বিপিএসসি যাকে প্রশ্ন করতে দেওয়া হয় তার কাছে কিন্তু বাজারের বিভিন্ন কোম্পানির বই থাকে না, তার কাছে থাকবে এনসিটিভি কর্তৃক অনুমোদিত যে বইগুলো, সেগুলো রেফারেন্স হিসেবে প্রশ্নকর্তাকে দেওয়া হয়। আপনি যদি নবম দশম শ্রেণীর ভূগোল বইটা পড়েন, ভূগোল ও পরিবেশ যে বইটা আছে নবম দশম শ্রেণীর, এটা যদি আপনি ভালোভাবে শেষ করেন একেবারে এমসিকিউ সহ, তাহলে আপনি 10-এ এখানে ধরে নিতে পারেন 7-8 পাবেন। এবং সেই সাথে আপনাকে যে কাজটা করতে হবে, ভূগোল ও পরিবেশ বা নৈতিকতা, এই 2টা বিষয় যেই বছর থেকে পিএসসিতে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, 35তম বিসিএস থেকে 35 থেকে একেবারে 45 পর্যন্ত, 46তম বিসিএস পর্যন্ত এমসিকিউ কোশ্চেনগুলো যদি আপনি পড়েন এবং অ্যানালাইসিস করেন, সেই অনুযায়ী আপনি মূল বইটা ভালো করে পড়েন, তাহলে দেখবেন এখানে আপনি 10-এ 7-8 পেয়ে গেছেন। সেম জিনিসটা নৈতিকতার ক্ষেত্রে যেটা দেখা যায়, এখানে নৈতিকতা, সুশাসন, মূল্যবোধ, এই 3-4টা বিষয় নিয়ে বেশি প্রশ্ন আসে। এবং এই জিনিসগুলো হুবহু কিন্তু আমাদের যে একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতির যে বইগুলো আছে, পৌরনীতি ও সুশাসন, যে কোনো লেখকের একটা বই আপনি ফলো করতে পারেন। সবাই মূলত মোজাম্মেল হোসেনের যে বইটি আছে সেই বইটি ফলো করে। তো এই জন্য আপনারা যেটা করতে পারেন, এই পৌরনীতি এবং সুশাসনের অধ্যায়টা, পৌরনীতির অধ্যায়টা, মূল্যবোধ এবং নৈতিকতা, এই কয়েকটা অধ্যায়, এবং দুর্নীতি নিয়ে একটা অধ্যায় আছে, এই কয়েকটা অধ্যায় যদি আপনি অ্যানালাইসিস করেন, বিগত বছরের প্রশ্ন যদি আপনি অ্যানালাইসিস করেন, ইনশাল্লাহ আপনি এখানে 7-8 পাবেন, খুব ইজিলি পাবেন। তাহলে 7-8 পেলে কিন্তু এখানে 15+ মার্ক হয়ে যায়। তো এই জন্য আমরা যেটা করব, সবার প্রথমেই যেটা আমি যেভাবে শুরু করেছিলাম সেটা হলো গিয়ে, সবার প্রথমে যে কাজটা করতাম, বিগত বছরের প্রশ্নগুলো পড়তাম, প্রশ্নগুলো পড়ে একটা ধারণা নিতাম যে কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন এসেছে এবং কোন অধ্যায়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে পিএসসির প্রশ্নকর্তাগণ, সেই অধ্যায়গুলো বেশি বেশি পড়তাম। এবং সেই সাথে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তারপর আমি মূলত এই যে বইটা আমার টেবিলে সাজানো থাকতো সেই বইটা আমি পড়াশোনা করতাম। সো সবার প্রথমে যে কাজটা করবেন, পিএসসির যে সিলেবাস, পিএসসির ওয়েবসাইটেও পাওয়া যায়, পিএসসির সিলেবাসটা সবার আগে খুব ভালো করে পড়তে হবে। সেটা আপনি প্রিলিমিনারি পরীক্ষা দেন, সেটা আপনি লিখিত পরীক্ষা দেন বা ভাইভা পরীক্ষা দেন, পিএসসির ওয়েবসাইটে দেখবেন সিলেবাসটা দেয়া আছে। তারা কিন্তু সিলেবাস ধরে কোশ্চেন করে, 2-1টা হয়তো বা আউট অফ সিলেবাস দিতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম 99% ক্ষেত্রে তারা সিলেবাস ধরে কোশ্চেন করে। এই জন্য সবার প্রথমে যে কাজটা করবেন, আপনি যদি নতুন বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা প্রস্তুতি নিবেন এরকম ধারণা পোষণ করেন, সবার আগে যে কাজটা করবেন সেটা হলো পিএসসির সিলেবাসটা ডাউনলোড দিবেন অনলাইন থেকে, পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে সেটা ভালো করে পড়বেন, অনুধাবন করার চেষ্টা করবেন যে কোন বিষয়টা থেকে কোন টপিকগুলো তারা টাচ করে, কোন বিষয়গুলো কোন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এইভাবে যদি আপনি প্রস্তুতিটা নেওয়ার পর আপনি বিগত বছরের প্রশ্নটা পড়বেন,
সিলেবাস দেখার পরে বিগত বছরের প্রশ্ন পড়বেন, বিগত বছরের প্রশ্ন পড়ার পরে আপনি এই বইগুলো পড়া শুরু করবেন, ইনশাল্লাহ খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। তাহলে আমরা এখানে ভূগোল এবং নৈতিকতা দেখলাম, এবং ভূগোলের ক্ষেত্রে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে অবশ্যই মানচিত্রের উপর, বিশ্ব এবং বাংলাদেশ এই দুইটা মানচিত্রের উপর খুব ভালো ধারণা রাখতে হবে। এই জন্য আমাদের এই ওয়েবসাইট, আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম, এখানে মানচিত্রের উপর প্রচুর ক্লাস আছে। 1-2 ঘন্টা যদি দুইটা মানচিত্রের সময় দেন, খুব ভালোভাবে মানচিত্রটা আয়ত্তে নিতে পারবেন। এবং মানচিত্র ছাড়া আপনি কিন্তু এই ভূগোলে ভালো করতে পারবেন না। প্রত্যেকটা সাবজেক্টের কিছু টার্নিং পয়েন্ট আছে। ভূগোলের টার্নিং পয়েন্ট বা ভূগোলের যেই জিনিসটা পরীক্ষার হলে মোড় ঘুরিয়ে দিতে পারে বা আপনার রেজাল্ট খুব ভালো দিকে নিয়ে যেতে পারে, সেটা হলো মানচিত্র। মানচিত্রের উপর আপনি ধারণা রাখলেই ভূগোল খুব ভালো করতে পারবেন। যেমন একবার একটা প্রশ্ন হয়েছিল বিসিএস এ, যে নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র নয়? দেখেন, বাল্টিক সাগরটা হলো ইউরোপ মহাদেশে, রাশিয়ার পশ্চিম পাশে। তো বাল্টিক সাগরের তীরে আমরা সবসময় গতানুগতিক যে বইগুলো আছে সেখানে দেখি যে বাল্টিক সাগরের তীরে 3টা দেশ, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। কিন্তু বাল্টিক সাগরের তীরে কিন্তু শুধু এই 3টা দেশ না, আর অনেকগুলো দেশ আছে। পরীক্ষার হলে যেটা করা হয়েছে, এই 3টা দেশের একটা অপশনে রাখা হয়নি। অপশনে রাখা হয়েছে সুইডেন, তারপরে নরওয়ে, তারপর হলো ডেনমার্ক। এই দেশগুলো অপশনে রাখা হয়েছে এবং দেখা গেল এই দেশগুলো কিন্তু বাল্টিক সাগরের তীরে অবস্থিত। তাহলে সেখানে প্রশ্ন ছিল যে নিচের কোনটি বাল্টিক সাগরের দেশ নয়? এই 3টা ছিল বাল্টিক সাগরের দেশ, আর তুরস্ক ছিল যেটা বাল্টিক সাগরের তীরে নয়, এটা ভূমধ্য সাগর বা ইজিয়ান সাগর, এই গ্রিসের এই সাইডটাতে অবস্থিত। সো দেখা গেল আপনি যদি মানচিত্রের উপর একটা সম্যক ধারণা না রাখেন, হ্যাঁ, মেক্সিকো সাগরের তীরে কোন কোন দেশ অবস্থিত, বঙ্গোপসাগরের তীরে কোন কোন দেশ অবস্থিত, এই সম্পর্কে কিন্তু আপনার কোনো ধারণা থাকবে না। ইভেন এটা গিয়ে আপনি লিখিত পরীক্ষাও গিয়েও আপনার একটা যে অপারগতা বা আপনার যে একটা দুর্বলতা, সেটাও কিন্তু প্রকাশ পাবে। লিখিত পরীক্ষায় বিভিন্ন প্রশ্নের উত্তর লিখতে গিয়ে আমাদের কিন্তু মানচিত্র আঁকতে হয়, কিছু দেশ, কিছু অঞ্চল মেনশন করে দিতে হয়। এই জিনিসটা যদি আপনি আগে থেকে শিখে না রাখেন, পরীক্ষার হলে গিয়ে আপনি বড় ধরনের বিপদে পড়বেন। আরেকটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন ভাইবা দিতে যাবেন, বিসিএস ভাইবা 200 মার্কের, ধরেন আপনার ফার্স্ট চয়েস ফরেন হলে তো, ফরেন ফার্স্ট চয়েস হলে তো আপনাকে অবশ্যই মানচিত্র সম্পর্কে ধারণা রাখতে হবে। আপনাকে ওই যে ভাইবা বোর্ডে যিনি চেয়ারম্যান থাকবে, সদস্য থাকবে, তারা আপনাকে একেবারে সরাসরি সামনে বিশ্ব এবং বাংলাদেশের মানচিত্র রাখবে। এইখানে বিভিন্ন অঞ্চল দেখাতে বলবে, কোন অঞ্চল কোন জায়গায়, এই জিনিসগুলো দেখাতে বলবে। সো আপনি যদি মানচিত্র সম্পর্কে ধারণা না রাখেন, এটা এই জিনিসটা আপনাকে প্রিলিমিনারিতেও ভোগাবে, লিখিত পরীক্ষাও ভোগাবে, আবার ভাইভাতেও ভোগাবে। তো সবার আগে মানচিত্রের উপর ধারণা রাখবেন। তাহলে আমরা এখানে ভূগোল এবং নৈতিকতা নিয়ে আলোচনা করলাম। ভূগোল এবং নৈতিকতা ভালো করার জন্য আমি বলেছি 3টা কাজ করবেন। 1 নাম্বার হলো সিলেবাসটা ভালো করে দেখবেন, পড়ে নেবেন, অনুধাবন করবেন, মাথায় সেট করে নেবেন যে আসলে এই ভূগোলের কোন কোন টপিকগুলো, কোন কোন অধ্যায়গুলো আমাদের নখ দর্পণে রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে বিগত বছরের প্রশ্ন পড়বেন, অ্যানালাইসিস করবেন। 3 নাম্বার হচ্ছে বাজারে যে কোনো একটা বই পড়বেন, তবে এইখানে আমি যেটা বললাম মূল বইগুলো সাথে রাখবেন, কারণ মূল বইগুলো আসল রেফারেন্স। তাহলে আমরা আলোচনা করলাম আজকে এই ভূগোল এবং নৈতিকতা পার্টটা। এরপরে যে পার্টটা আসে সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক বিষয়াবলী অথবা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। সো এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এখানে মার্ক হচ্ছে 20 মার্ক, এখানে 20 মার্ক। এই 20 মার্কে আপনি যদি 16 বা 17 মার্ক উঠাতে চান, তাহলে আপনাকে খুব ভালো করে এই প্রস্তুতিটা নিতে হবে। প্রস্তুতিটা কিরকম হতে হবে? সবার আগে যেটা করবেন, আবার ওই সিলেবাসটা ভালো করে পড়তে হবে। সিলেবাসটা পড়ার পরে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে, যে পরিবেশ থেকে কোন ধরনের প্রশ্ন হয়েছে, বৈশ্বিক ইতিহাস থেকে কোন ধরনের প্রশ্ন হয়েছে, তারপরে ভূ রাজনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক,
তারপরে ব্যালেন্স অফ পাওয়ার, এই যে অধ্যায়টা আছে এখান থেকে কোন ধরনের প্রশ্ন হয়েছে, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থা থেকে কোন ধরনের প্রশ্ন হয়েছে, বিশ্বের ভৌগোলিক অবস্থা, প্রাচীন সভ্যতা থেকে কোন ধরনের প্রশ্ন হয়েছে, এগুলো সম্পর্কে একটা আপনার ধারণা রাখতে হবে। ধারণা রেখে পড়াশোনা করতে হবে। এখন এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে, প্রথমে যে কাজটা করবেন সেটা হলো আন্তর্জাতিক বিষয়াবলিতে যদি ভালো করতে চান তাহলে কয়েকটা জিনিস প্রতিনিয়ত আপনার চর্চার মধ্যে রাখতে হবে। এটা শুধু আপনার প্রিলিমিনারিতে কাজে দিবে না, এটা পরবর্তীতে আপনি যে লিখিত পরীক্ষা দিবেন, ভাইবা পরীক্ষা দিবেন, সবগুলোতে খুব ভালোভাবে এই জিনিসটা কাজে দিবে। বর্তমানে ধরেন এখন পানামা খাল নিয়ে খুব উত্তেজনা চলছে, গ্রিনল্যান্ড নিয়ে উত্তেজনা চলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ চলছে, এইগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের কানে আসে। কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে আপনি যদি ধারণা রাখেন, এটা আপনাকে সারা জীবন হেল্প করবে। তো এটার জন্য আমরা কি কি করব? প্রথম হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আপনি সিলেবাসটাকে ভালো করে পড়বেন, সিলেবাস। 2 নাম্বার হলো বিগত প্রশ্ন, 2 নাম্বার হলো বিগত প্রশ্ন। বিগত প্রশ্ন, বিসিএস এর যে বিগত প্রশ্নগুলো আছে আন্তর্জাতিক বিষয়াবলীর উপর, এগুলো যদি ব্যাখ্যা সহ না পারেন, অন্তত প্রশ্নগুলো চেনার চেষ্টা করবেন। প্রশ্ন চিনতে হবে আপনাকে যে কোন ধরনের প্রশ্ন বিসিএস এ আসে, প্রশ্নগুলো চেনার চেষ্টা করবেন, বিগত প্রশ্ন। এবং বিগত প্রশ্ন অ্যানালাইসিস করবেন যে কোন অধ্যায় থেকে কয়টা আসে, জাতিসংঘ বা বিশ্বের বিভিন্ন সংস্থা থেকে কয়টা আসে, পরিবেশ ইস্যু থেকে কয়টা আসে, বৈশ্বিক ইতিহাস থেকে কয়টা আসে, ভূ রাজনীতি বা অন্যান্য রাজনৈতিক বিষয়গুলি থেকে কিরকম আসে, এটার একটা ধারণা রাখবেন। ধারণা রেখে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এবার পড়াশোনা শুরু করবেন। তাহলে পড়াশোনা হঠাৎ করে আমরা মনে করি কি বাজারে একটা বই কিনে এনেই আমি মুখস্থ করা শুরু করব, এটা কিন্তু কোনো ভালো পদ্ধতি না। আন্তর্জাতিক বিষয়াবলী শুরু করার জন্য এখন থেকে সবার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে পত্রিকা পড়বেন। আগে পত্রিকা পড়বেন, বিশেষ করে আন্তর্জাতিক পাতাটা, আন্তর্জাতিক পাতা, আন্তর্জাতিক পাতাটা খুব ভালো করে পড়বেন। যে কোনো পত্রিকার আন্তর্জাতিক পাতাটা খুব ভালো করে পড়বেন। যেমন এখন পানামা ইস্যু চলছে, পানামা কোন মহাসাগরে, পানামা কোন দুই মহাদেশকে ভাগ করেছে, তারপরে পানামার ইতিহাসটা কি ছিল আসলে, ডোনাল্ড ট্রাম্প কেন পানামা আমেরিকার করে নিতে চাচ্ছে, তারপর ডোনাল্ড ট্রাম্প কেন গ্রিনল্যান্ড নিতে চাচ্ছে, এখানে যুক্তরাষ্ট্রের সামরিক স্বার্থ কি, অর্থনৈতিক স্বার্থ কি, রাজনৈতিক স্বার্থ কি। আপনি যখন প্রিলিমিনারি পড়ছেন সাথে সাথে এই জ্ঞানগুলো মাথায় ঢোকানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। তাহলে আন্তর্জাতিক পাতাটা আপনি যখন প্রতিনিয়ত পড়বেন, পত্রিকার যে কোনো পত্রিকার সাথে সাথে যখন আপনি বাজারের যে কোনো একটা বই পড়বেন, তখন দেখবেন আপনার এই আন্তর্জাতিক বিষয়াবলীর যে প্রস্তুতিটা এটা খুব ভালোভাবে হচ্ছে। তো এই জন্য বাজারের আপনি একটা বই পড়বেন, হ্যাঁ, যেই বইটাতে আপনার হাবিজাবি তথ্য কম, হ্যাঁ, একটু গোছানো ভালো, সেই বইটা পড়ার চেষ্টা করবেন। তো তাহলে শেষে যেটা করবেন 4 নাম্বার হলো বই পড়বেন। বই পড়বেন, যে কোনো একটা বই, হ্যাঁ, যেখানে আন্তর্জাতিক বিষয়াবলী 20 মার্কের প্রস্তুতি হয়ে যাবে। তাহলে আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে বইটা নেয়ার পরে দেখবেন অনেক বিষয় আপনার মাথায় ঢুকছে না, যে এত রাজধানী মুদ্রা কিভাবে মুখস্থ করব, তারপরে এত আইনসভা কিভাবে মুখস্থ করব, এত দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের নাম কিভাবে মুখস্থ করব, এত এত সংস্থার সদর দপ্তর, সংস্থার প্রধান, তারপরে পরিবেশ বিষয়ক যে প্রোটোকলগুলো হয়েছে, কোথায় হয়েছে, কবে হয়েছে, এগুলো নিয়ে কিন্তু তখন খুব কনফিউশনে পড়ে যাবেন। সো ওই ক্ষেত্রে আমি পরামর্শ দিব, আপনি তো বইটা পড়বেনই, কোন জিনিসটা কতটুকু পড়তে হবে, জাতিসংঘ বিভিন্ন সংস্থার কতটুকু পড়লে একই সাথে আপনার প্রিলি লিখিত ভাইভাতে কাজে লাগবে, পরিবেশ ইস্যুর কতটুকু পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে, এগুলোর জন্য আমি মনে করি আপনার অবশ্যই আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মটা আছে, পেজ আছে, এটার সাথে যুক্ত থাকবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে থাকবো এবং আপনাদেরকে জানাবো যে কোন টপিকটা আসলে কতটুকু পড়লে আপনার প্রস্তুতিটা পারফেক্ট হবে। হ্যাঁ, তাহলে এটা গেল আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য এই কাজগুলো করতে হবে এবং প্রতিদিন, এখন যেহেতু অনলাইনের যুগ, পিডিএফ এর যুগ, পারলে
যদি আপনি হার্ড কপি পত্রিকা না পড়তে পারেন, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। এখন যে সফট কপি পাওয়া যায়, বিশেষ করে আপনি যদি সার্চ দেন সমকাল, প্রথম আলো, হ্যাঁ, এইখানে কিন্তু আপনি মোবাইলে বসে, জ্যামে বসে আছেন, মোবাইলে বসে কিন্তু একটু হেডলাইন গুলো দেখতে পারলেন, আন্তর্জাতিক পাতাটা বের করে সেখান থেকে কিছু খবর পড়তে পারলেন। পাশাপাশি দেখবেন যে আপনি হচ্ছে গিয়ে কোথাও যাচ্ছেন বা বসে আছেন, হ্যাঁ, বা রাতে ঘুমাতে যাবেন, তার আগে একটু পত্রিকাটা দেখলেন যে আছে খবরগুলো কি কি। এভাবে পড়তে 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 দেখবেন এক সময় আসবে যে আপনি আন্তর্জাতিক পাতাটা বের করলে, হেডলাইন দেখলে বুঝতে পারবেন এটার ভিতরে কি লেখা আছে। সেই অভ্যাসটা গড়ে তুলতে হবে। এবং একজন সুনাগরিক হিসেবে আপনি যদি সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে আসতে চান, আপনি যদি নিজের মধ্যে রেশনালিটি এবং সিভিক এঙ্গেজমেন্ট খুব ভালোভাবে, সিভিক সেন্স খুব ভালোভাবে নিজের মধ্যে ধারণ করতে চান, তাহলে একজন সুনাগরিকের অন্যতম একটা কাজ হচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে, তথ্যের বা বিভিন্ন ইস্যু নিয়ে আপডেট থাকা, অর্থাৎ নিয়মিত পত্রিকা পড়া, পত্রিকা বা খবর দেখা। এটা একটা সুনাগরিকের আমি মনে করি গুণাবলী হওয়া উচিত। কারণ সে যদি দেশ এবং বিদেশের খবর বা ঘটনা সম্পর্কে আপডেটই না থাকে, তাহলে আমি মনে করি না যে সে খুব রেশনাল সম্পন্ন একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠছে। সো এই কারণে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা পত্রিকা পড়বেন, তাহলে আপনি একই সাথে বাংলাদেশ, আন্তর্জাতিক যে কোনো বিষয়ে খুব ভালো কিছু করতে পারবেন। ওকে, তো আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স বা বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীতে আমরা জানি যে এখানে মার্ক থাকে হলো 30 মার্ক, 30 মার্ক থাকে, এবং সবচেয়ে বেশি মার্ক থাকে সাধারণ জ্ঞানের অংশগুলোর মধ্যে, সবচেয়ে বেশি মার্ক থাকে এই বাংলাদেশ বিষয়াবলীতে। তো বাংলাদেশ বিষয়াবলী আপনার ভালো করার জন্য যেই কাজটা করতে হবে সেই কাজগুলো তো করবেনই, এবং কিভাবে করবেন সেটা আমি দেখাবো একটু পরে। তো তার আগে যে জিনিসটা বলা দরকার সেটা হলো, এই বাংলাদেশ বিষয়াবলী নিয়ে যখন আপনি দেখবেন লিখিত দিবেন, সেখানে কিন্তু মার্ক থাকে 200 মার্কের বাংলাদেশ বিষয়াবলী থাকে। পাশাপাশি আমরা জানি যে 100 মার্কের আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত থাকে এবং 200 মার্কের বাংলাদেশ বিষয়াবলী লিখিত থাকে। সুতরাং আপনি প্রিলিমিনারিতে যখন প্রস্তুতি নেবেন, অবশ্যই এমনভাবে শেখার চেষ্টা করবেন যাতে এই জিনিসটা আপনার লিখিততেও কাজে লাগে। প্রিলিমিনারি মানেই শুধু বসে বসে এমসিকিউ মুখস্থ করা, এই জিনিসটা করা যাবে না। এটা আপনার সৃজনশীলতাকে ধ্বংস করে দিবে। আপনি যখন সংবিধান পড়ছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন হয়েছিল, সপ্তদশ সংশোধনী কেন হয়েছিল, এই কেনর উত্তরটা যদি আপনি না জানেন, বা এটা যদি একটু নিজে থেকে কৌতূহল বশত না জেনে নেন, তাহলে দেখা যাবে আপনি পরবর্তীতে আপনার যে স্টেপগুলো আছে, লিখিত বলেন, ভাইবা বলেন, সেখানে গিয়ে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এই কারণে যখন একটা টপিক পড়বেন, চিন্তা করে দেখবেন বা ভেবে দেখবেন যে এটা আসলে ভবিষ্যতে আমার কাজে লাগবে কিনা। যদি ভবিষ্যতে কাজে লাগে, তাহলে অবশ্যই ওই টপিকটা যখন পড়বেন, তা ওই সময়টাতে একই সাথে প্রিলি, রিটেন এবং ভাইবা, এই 3টা সেগমেন্টে ওই টপিকের উপর কিভাবে প্রশ্ন হচ্ছে সেই জিনিসটা অ্যানালাইসিস করে তারপর পড়াশোনা করবেন। তাহলে দেখবেন আপনার প্রস্তুতিটা সবার চেয়ে পারফেক্ট হবে। এখন আপনি জানেন যে 2018 সালে সপ্তদশ সংশোধনী হয়েছে সংবিধানের, অথবা হচ্ছে গিয়ে পাল রাজাদের আমল ছিল এই ভারত উপমহাদেশে বা প্রাচীন বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী বংশধর, বা তারা সবচেয়ে বেশি এই ভারত উপমহাদেশ শাসন করে। অথবা যদি কোশ্চিন আসে যে বাংলাদেশে কৃষি খাতের অবদান কত জিডিপিতে, তাহলে এটা আপনি শুধু মুখস্থ করলে হবে না। এই জিনিসটা লিখিততে কিভাবে আসতে পারে, ভাইভাতে কিভাবে আসতে পারে, এটা সম্পর্কেও কিন্তু সম্যক ধারণা রাখতে হবে। এখন আপনাকে যদি ভাইভাতে প্রশ্ন করে যে কৃষি খাতে আমাদের অবদান, জিডিপিতে অবদান, পড়ার সাথে সাথে একটু জানার চেষ্টা করবেন। যখন আপনি নিজে থেকে কৌতূহল বশত আপনার জানার দুনিয়াটা বাড়াবেন, আউট অফ দ্য বক্সে গিয়ে চিন্তা করবেন, তখনই কিন্তু আপনি অলরাউন্ডার হবেন এবং বিসিএস আপনার সাথে খুব সুইট করবে এবং আপনি খুব পারফেক্ট একটা প্রস্তুতি নিতে পারবেন। তো যাই হোক, বাংলাদেশ অ্যাফেয়ার্স খুব বড় একটা সিলেবাস, এবং এটা শুধু আপনার প্রিলিতে কাজে লাগবে না, পরবর্তী অন্যান্য যে সেগমেন্টগুলো আছে, পরীক্ষাগুলো আছে, সেগুলোতেও কাজে লাগবে। আমরা একটু দেখি যে বাংলাদেশ অ্যাফেয়ার্সে
কোন কোন টপিকগুলো থাকে। এখানে দেখবেন বাংলাদেশ অ্যাফেয়ার্সে প্রথমত বাংলাদেশের ইতিহাস থাকে। এই ইতিহাসটা একেবারে প্রাচীন থেকে 1971 সালের ইতিহাস। হ্যাঁ, এখানে আপনার সংবিধান থাকে, এখানে থাকে বাংলাদেশের অর্থনীতি, এরপরে থাকবে এখানে বাংলাদেশের জনসংখ্যা, এখানে আবার জনশুমারি আছে বা আদমশুমারি আছে ও ক্ষুদ্র নিগোষ্ঠী আছে। এরপরে যদি আমরা দেখি এখানে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য আছে, এরপরে এখানে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা আছে। তারপরে এখানে আমি যদি এখানে লিখি সমসাময়িক ঘটনা, তারপরে পুরস্কার, খেলাধুলা, সংস্কৃতি, এই বিষয়গুলো এখানে আছে। হ্যাঁ, এরপর আরো দুই একটা হচ্ছে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে বাংলাদেশের কৃষি এবং আর একটা হচ্ছে সরকার ব্যবস্থা। এই টপিকগুলো থেকে 30 মার্কের প্রশ্ন হয়ে থাকে, সাথে কিছু সাম্প্রতিক প্রশ্ন হয়। সাম্প্রতিক প্রশ্নগুলো অবশ্যই মনে রাখবেন, এই টপিকগুলোর সাথে মিল রেখেই তারা প্রশ্নপত্রে সাম্প্রতিক দেয়। যারা প্রশ্ন করে তারা দেখবেন সাম্প্রতিক সেগুলো দেয় যেগুলো এই টপিকের সাথে মিল আছে। যেমন দিতে পারে যে বাংলাদেশে সম্প্রতি এই যে উপজাতিদের নিয়ে চলচ্চিত্র তৈরি করেছে কে, অথবা হচ্ছে গিয়ে বাংলাদেশের ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন কে, অথবা হলো বাংলাদেশে সম্প্রতি সর্বোচ্চ ওয়ানডেতে রান করেছেন কে বাংলাদেশের ক্রিকেটের মধ্যে, অথবা হতে পারে বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের মোট বাজেটের পরিমাণ কত, বাংলাদেশের অর্থনীতিতে জিডিপিতে কৃষি খাতের অবদান কত, শিল্প খাতের অবদান কত। তাহলে এগুলো কিন্তু সমসাময়িক ব্যাপার। শুধুমাত্র ইতিহাসটা বাদে বাকি জিনিসগুলোতে কিন্তু একই সাথে আপনি যখন পড়বেন, শুধু পার্মানেন্ট বিষয়গুলো পড়লে হবে না, সাথে সাথে আপনাকে সাম্প্রতিক বিষয়গুলো পড়াশোনা করা লাগবে। সো আপনি যখন এই দুইটা জিনিস একই সাথে শুরু করবেন, তখন দেখবেন আপনি এই বিষয়ের উপর কি কি সাম্প্রতিক বিষয়গুলি আসতে পারে সেই সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে। তো আমরা একটু শুরু থেকে আলোচনা করি কোন বিষয়টা আপনি কতটুকু পড়বেন। প্রথমে যদি আমরা আসি ইতিহাস, প্রাচীন ইতিহাস থেকে একেবারে 1971 সালের ইতিহাসের ক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হলো আপনি বাজারের যে কোনো একটা বই আপনি ফলো করতে পারেন। ইতিহাস থেকে যে প্রশ্নগুলো আসে মোটামুটি বাজারের সব বইয়ে আছে, এবং ওই যে বলেছিলাম যে সবার আগে বিগত বছরের প্রশ্নগুলো পড়তে হবে। বিগত বছরের প্রশ্নগুলো যখন আপনি অ্যানালাইসিস করবেন, তখন দেখবেন যে কোন সরকারের আমলে ইতিহাসের কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ ইতিহাসের প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক যে মতাদর্শ আছে সেটার প্রতিফলন ঘটানো হয়। দেখবেন, আমি যদি খুব খোলাসা করে বলি, গত আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু দেখবেন বঙ্গবন্ধু নিয়ে প্রশ্ন বেশি এসেছে, কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ সরকারের আমল শেষ হয়ে গিয়েছে, এখন কিন্তু বঙ্গবন্ধু বা ওই রিলেটেড প্রশ্নগুলোকে স্কিপ করা হবে বা করা হচ্ছে অলরেডি। তার মানে আপনাকে বুঝতে হবে যে যখন আমি একটা সাধারণ জ্ঞান পড়বো, ওইখানে বর্তমান সরকার, বর্তমান রাষ্ট্র ব্যবস্থার যে রাজনৈতিক মতাদর্শ বা আদর্শ আছে সেটার সাথে মিল আছে কিনা। যদি মিল না থাকে আপনি সহজে ওটা স্কিপ করতে পারেন, কারণ ওই সম্পর্কে আপনাকে কেউ আটকাইতে যাবে না, কারণ ওই সম্পর্কে কেউ কোনো কোশ্চিন অ্যারাইজ করবে না। সুতরাং বর্তমান পরিবর্তিত পরিস্থিতি
এবং বর্তমানে একটা নতুন প্রেক্ষাপটে আপনি যখন সাধারণ জ্ঞানের প্রস্তুতি নেবেন, অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনি এখন বা আপনার বর্তমানে যে রাষ্ট্র ব্যবস্থা আছে, সরকার ব্যবস্থা আছে, তারা কোন মতাদর্শ ধারণ করছে, বিলং করছে, সেই অনুযায়ী আপনাকে প্রস্তুতিটা নিতে হবে। সো আমরা যে 52 থেকে 71 পর্যন্ত যে ইতিহাসটা যেভাবে পড়ে এসেছি, এটা একটু আপনাকে ভিন্ন আঙ্গিকে পড়াশোনা করতে হবে। আর বাকি এর আগে প্রাচীনকাল থেকে 1952 সাল অথবা 1947 সালের যে ইতিহাসটা আছে, এটা আমরা আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম বা পেজ আছে, এখানে কিন্তু আমরা সুন্দর করে সিরিয়ালি সাল ওয়াইজ সুন্দর করে কার পরে কি ঘটলো, এই ঘটনা কেন ঘটলো, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। যদি আপনার ইতিহাস নিয়ে আপনার জানার ইচ্ছা থাকে, ইতিহাসের প্রতি ভালোবাসা থাকে, তাহলে আপনি বিস্তারিত জানতে পারেন। আর যদি মন চায় যে না, আমার ইতিহাসের প্রতি একটু বিতৃষ্ণা আছে, ইতিহাস আমার ভালো লাগে না, তাহলে এই টপিক অনুযায়ী সাজানো থাকে বিভিন্ন বইয়ে, টপিকটা পড়ে বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস অবশ্যই করবেন। আপনি এমসিকিউ এ তখনই ভালো করতে পারবেন যখন আপনার পারফেক্ট প্র্যাকটিসটা আপনি করতে পারবেন। পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত ভালো করতে পারবেন এমসিকিউ এ। প্র্যাকটিস ছাড়া আপনি এমসিকিউ কখনোই ভালো করতে পারবেন না। কারণ পরীক্ষার হলে দেখা গেছে আপনি প্র্যাকটিস করেন নাই, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা গেল যে না, আমি তো এটা মুখস্থ আছে, আমি পরীক্ষার হলে গিয়ে পারবো, কিন্তু প্র্যাকটিস করেন নাই। পরীক্ষার হলে গিয়ে দেখা গেল আপনি প্র্যাকটিস না করার কারণে খুব সহজ একটা জিনিস ভুল করে ফেলেছেন, এবং 2-3টা অপশনের মধ্যে কনফিউশনের কারণে ওই প্রশ্নটা আপনি না দাগিয়ে চলে এসেছেন। সুতরাং এখানে কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, এই যে বাংলা বলেন, ইংরেজি বলেন, সাধারণ জ্ঞান বলেন, বিশেষ করে ম্যাথ, বিজ্ঞান, হ্যাঁ, এগুলো তো প্র্যাকটিস না করলে আপনি ভালো করতেই পারবেন না। সো প্র্যাকটিসটা গুরুত্বপূর্ণ। তাহলে ইতিহাস পড়বেন এভাবে, প্রাচীনকাল থেকে 1971 সিরিয়াল ইতিহাসটা জানার চেষ্টা করবেন। এরপরে আছে আমাদের সংবিধান। সংবিধান থেকে 3-4 মার্কের কোশ্চিন হয়। সংবিধানের ক্ষেত্রে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে, যেহেতু বর্তমানে সংবিধান সংশোধনের একটা প্রক্রিয়া চলছে, তবুও যে সংবিধানের যে মৌলিক জিনিসগুলো যেগুলো পরিবর্তন করার কোনো সুযোগ নেই, সেই জিনিসগুলো সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। আমাদের যে সংবিধান আছে, এখানে 153টা অনুচ্ছেদ আছে। সবগুলো অনুচ্ছেদের উপর আপনার ধারণা রাখতে হবে। কারণ এজ এ নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি যখন ভবিষ্যতে আপনার জীবন নির্বাহ করবেন, তখন কিন্তু এই সংবিধানে আপনার জীবন সম্পর্কে, আপনার রাষ্ট্র আপনাকে কি কি সুবিধা দিচ্ছে, কি কি আইন আছে, এগুলো কিন্তু আমাদের সংবিধান লিপিবদ্ধ আছে। তার মানে সংবিধান হলো একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন। আপনি এজ এ সুনাগরিক হিসেবে প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে আপনার সংবিধান সম্পর্কে ধারণা রাখা। পাশাপাশি আপনি যেহেতু বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন, এটা লিখিত প্লাস হচ্ছে আপনার যে ভাইবা, 2 জায়গায় কাজে দিবে। লিখিত যখন আপনি লিখতে যাবেন, সেখানে দেখবেন 200 মার্কের মধ্যে 20 থেকে 40 মার্ক সংবিধান উপর থাকে। পাশাপাশি আমরা যখন বাংলা বা ইংরেজিতে রচনা লিখতে যাব, সেখানে কিন্তু আমাদেরকে সংবিধানের রেফারেন্স টেনে বিভিন্ন বিষয় লিখতে হয়। তাতে দেখবেন আপনার মার্ক অন্যদের চেয়ে বেড়ে যাবে। সুতরাং সংবিধান কিন্তু আপনার সব জায়গায় লাগবে। তাহলে 153টা অনুচ্ছেদ, এই 153টা অনুচ্ছেদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদ আছে যেগুলোর বাইরে খুব কম আসে, কিন্তু আপনি ভবিষ্যতের জন্য 153টা অনুচ্ছেদ সম্পর্কে ধারণা রাখার চেষ্টা করবেন। এখন প্রথম ভাগ, আমাদের সংবিধানে 11টা ভাগ আছে। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগে দেখবেন আমাদের আইনসভা নিয়ে আলোচনা নাই। আমাদের আইনসভা নিয়ে আলোচনা আছে একেবারে 50-এর পরে, 50 অনুচ্ছেদের পরে। আমাদের মৌলিক অধিকার নিয়ে আলোচনা আছে 3য় ভাগে। কিন্তু আপনি ধারণায় রাখলেন না, আপনি জাস্ট একটা বই কিনে কয়েকটা অনুচ্ছেদ তোতা পাখির মতো মুখস্থ করে নিয়ে চলে গেলেন। এখন দেখা গেল 142 নম্বর একটা অনুচ্ছেদ আসলো, যে 142-এ কি আছে। 4টা অপশন দিছে, আপনি পারলেন না। অথচ ওই 4টা অপশন টেস্ট করেও কিন্তু আনসারটা করা যায়। যে 4টা অপশনের মধ্যে 142 নম্বর অনুচ্ছেদে কি আছে। এখানে দেওয়া আছে যে মৌলিক অধিকার, এখানে দেওয়া আছে জনগণের সর্বোচ্চ ক্ষমতা, হ্যাঁ, বা এখানে দেওয়া আছে হলো গিয়ে ধরেন বাংলাদেশের জাতীয়তাবাদ। এখন এই 3টা জিনিস তো প্রথম আর দ্বিতীয় ভাগে আছে বা 3য় ভাগে আছে। 142 নম্বর অনুচ্ছেদে এই জিনিসগুলো নাই। তার মানে কি, ঘ নম্বরে যে অপশনটা থাকবে সেটাই হবে 142 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু। তার মানে আপনাকে ধারণাটা রাখতে হবে এখানে। সংবিধানের অনুচ্ছেদ, সংবিধানের যে সংশোধনীগুলো খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য,
খুবই গুরুত্বপূর্ণ। 1 থেকে 17 নম্বর সংশোধনী, কোথায় কি কারণে কোন সংশোধনীটা হয়েছিল। এরপর যে আমাদের তফসিলগুলো আছে, 7টা তফসিল, প্রথম 4টা তফসিল এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমাদের সংবিধানের যে মৌলিক বিষয়গুলো, ইতিহাসটা, কিভাবে এটা রচনা করা হলো, কারা রচনার সাথে জড়িত ছিল, কেন আমাদের সংবিধান দরকার হলো, কেন আমাদের আইনি বৈধতা দরকার হলো, হ্যাঁ, এই জিনিসগুলো জানতে হবে এখানে। সংবিধান মাস্ট। আপনি যে ব্যাকগ্রাউন্ডের হন না কেন, আপনি যখন চাকরি ক্ষেত্রে যাবেন, আপনি যখন অন্য কোনো চাকরিতেও যাবেন, সংবিধান আপনার জানা লাগবে। তো সংবিধান এভাবে প্রস্তুতি রাখবেন। এবং সংবিধান শুধু প্রিলিমিনারিতে পাশ করার জন্য জানা না, আমি মনে করি আপনার এটা ভবিষ্যতে কাজে লাগানোর জন্য জেনে রাখা উচিত। এবং পড়াশোনার পরে অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করবেন। এরপর আসেন বাংলাদেশের অর্থনীতি। এখানে বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, বাংলাদেশের আমদানি রপ্তানি তথ্য, তারপরে কোন খাতে কতটুকু আমাদের শ্রমিক নিয়োজিত আছে, আমাদের যে গার্মেন্টস সেক্টরে কি অবস্থা, ব্যাংকিং সেক্টরে কি অবস্থা, এগুলো নিয়ে ধারণা রাখতে হবে। তো এটার জন্য সবচেয়ে ভালো হয় আপনি যখন এই টপিকটা কোনো বই থেকে পড়বেন, অবশ্যই ওই বই ওই টপিকটাতে তথ্যগুলো দেখবেন আপডেট করা আছে কিনা। আপনি যেই বছর পরীক্ষা দিচ্ছেন প্রিলিমিনারি, সেই বছর ওইখানে ওই বছরের বাজেটটা দেওয়া আছে কিনা, ওই বছরে অর্থনৈতিক সমীক্ষা দেওয়া আছে কিনা, ওই বছরে আমদানি রপ্তানি তথ্যগুলো দেওয়া আছে কিনা। না থাকলে আপনি একটা আলাদা খাতায় নোট করে রাখতে পারেন। তাহলে দেখবেন এই অর্থনীতির উপর যেগুলো কোশ্চিন আসে আপনি খুব ভালো করে আনসার করতে পারবেন। এখানে বাংলাদেশের শিল্প বাণিজ্য এই ব্যাপারগুলোও আসে। হ্যাঁ, সো তারপরে দেখবেন অর্থনীতিতে আছে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন ভাগ। হ্যাঁ, তারপর হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, পরিকল্পনা কমিশন, এদের কাজগুলো কি, একনেকের কাজ কি, তারপরে নেকের কাজ কি, তারপর আমাদের যে ইপিজেড গুলো আছে, বেবজার কাজ কি, এইগুলো কিন্তু খুব সুন্দর করে আমাদের অর্থনীতি এই চ্যাপ্টারে আলোচনা করা থাকে, সবগুলো বইয়ে থাকে। আচ্ছা, এবার আসি আমরা জনসংখ্যা ও ক্ষুদ্র নিগোষ্ঠী। জনসংখ্যার ক্ষেত্রে সবার প্রথমে আপনাকে যে জিনিসটা জানতে হবে যে আপনার ল্যাটেস্ট জনশুমারি কোনটা। আমরা যদি দেখি আমাদের সর্বশেষ জনশুমারি হয়েছে 2022 সালে জুন মাসে প্রকাশিত হয়। এবং সেখানে কিন্তু বাংলাদেশের মোট জনসংখ্যা, তারপরে প্রতি বর্গ কিলোমিটার কতজন বাস করে, নারীর সংখ্যা কত, পুরুষের সংখ্যা কত, তারপরে হলো আমাদের সাক্ষরতার হার, হ্যাঁ, তারপরে হলো আমাদের জনসংখ্যার ঘনত্বে ছোট বড় জেলা বিভাগ, এগুলো সম্পর্কে আলোচনা করা আছে। পাশাপাশি সেখানে কিন্তু দেয়া আছে যে বাংলাদেশের সবচেয়ে বড় উপজাতি কোনটা, হ্যাঁ, বা ক্ষুদ্র নিগোষ্ঠী কারা জনসংখ্যার দিক দিয়ে, সবচেয়ে ছোট ক্ষুদ্র নিগোষ্ঠী কারা, মোট ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা কতজন, মোট জনসংখ্যার কত পার্সেন্ট বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, এইগুলো সম্পর্কে সুন্দর করে ধারণা দেয়া আছে এই যে 2022 সালের জনশুমারিতে। সুতরাং এই জিনিসটা যখন আপনি পড়বেন, এখানে অবশ্যই আপনাকে 2022 সালের জনশুমারি সম্পর্কে ধারণা রাখতে হবে। পাশাপাশি এখানে দেখবেন জনসংখ্যা বিষয়ক যে গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে, নিপোর্ট আছে, তারপরে বিডিসিজি আছে, যারা কিনা আপনার উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠীদের সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কাজ করে। তাহলে এই জিনিসটা নিয়ে ধারণা রাখতে হবে। এবং এখানে আপনি পড়লেই কমন পাবেন, একটু পড়তে হবে আপনাকে। আচ্ছা, এবার যে জিনিসটা করতে হবে সেটা হলো শিল্প ও বাণিজ্য। শিল্প ও বাণিজ্যের সাথে অর্থনীতির মিল আছে। হ্যাঁ, তো শিল্প এবং বাণিজ্য সাথে অর্থনীতি একসাথে মিলিয়ে পড়বেন। এরপর হলো বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। এই রাজনৈতিক ব্যবস্থায় দেখবেন বাংলাদেশের সবচেয়ে বড় যে জিনিসটা পড়তে হয় সেটা হলো আরপিও। হ্যাঁ, গণপ্রতিনিধিত্বমূলক আদেশ 1972 সালের, এটা পড়তে হয়। পাশাপাশি রাজনৈতিক ব্যবস্থায় এখানে সুশীল সমাজ, প্রেসার গ্রুপ, হ্যাঁ, তারপরে ইন্টারেস্ট গ্রুপ, বাংলাদেশের রাজনৈতিক দল কতগুলো, এই ব্যাপারগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। এবং এই টপিকটা কিন্তু আমাদের যে পৌরনীতি ও সুশাসন আছে ওইখানেও আলোচনা করা আছে। সো এটা নিয়ে টেনশনে কিছু নাই, এটা আপনি পড়লেই পারবেন, সাথে প্র্যাকটিস করবেন। এরপর হলো আমাদের বাংলাদেশের কৃষি ব্যবস্থা। কৃষি ব্যবস্থা নিয়ে পড়াশোনা করতেই হবে। কৃষি থেকে 3-4টা কোশ্চেন প্রতি বছরই পরীক্ষায় দেয়। এইখানে যেই প্রশ্নগুলো বেশি আসে, সাম্প্রতিক যে তথ্যগুলো থাকে যে আমাদের আবাদি জমি কতটুকু, তারপরে হচ্ছে কৃষি খাতের অবদান, আমরা ইলিশ মাছ কতটুকু উৎপাদন করতেছি, বোরো ধান কতটুকু উৎপাদন করছি, তারপর আমাদের মঙ্গা সহিষ্ণু বীজ উৎপাদন করা হয়েছে কোনটা, সেগুলো সম্পর্কে আসে। লবণাক্ততা সহিষ্ণু কোনো বীজ আছে কিনা বা ফসল আছে কিনা, হ্যাঁ, জলবায়ু সহিষ্ণু কোনো ফসল আছে কিনা, বিভিন্ন ফসলের জাত,
কৃষি বিষয়ক যে গবেষণা প্রতিষ্ঠানগুলো, এগুলো নিয়ে সম্যক ধারণা রাখতে হবে। এবং এটা কিন্তু শুধু আপনি যদি মনে করেন যে আমি প্রিলিমিনারিতে কাজে লাগাবো, তা কিন্তু না, লিখিতও কাজে লাগবে, আবার ভাইভাতেও কাজে লাগবে। আর আপনার যদি ব্যাকগ্রাউন্ড হয় কৃষি ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আপনি যদি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে থাকেন, তাহলে দেখবেন আপনাকে এই জিনিসটার উপর প্রশ্ন করবে ভাইভাতে, এবং আপনার জানা তো জরুরি অবশ্যই। এরপরে সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থার ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো, বাংলাদেশে যে সরকারের বা রাষ্ট্রের 3টা অর্গান আছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন ও নির্বাহী বিভাগ, এই জিনিসটা জানতে হবে। পাশাপাশি এখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারপরে হলো সুপ্রিম কোর্ট, এদের ক্ষমতা কার কতটুকু, এদের সম্পর্কে সংবিধানে কোথায় বলা আছে। হ্যাঁ, সরকারের সুপ্রিম কোর্ট, তারপরে সরকারের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন নির্বাচন কমিশন, মহা হিসাব ও নিরীক্ষক, তারপরে হলো আমাদের যে কর্ম কমিশন আছে, এগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। এই সরকার ব্যবস্থা এগুলো পাবেন। হ্যাঁ, আর এখানে আছে সমসাময়িক ঘটনা, খেলাধুলা, পুরস্কার এবং সংস্কৃতি। যখন আপনি সাম্প্রতিক বিষয়গুলি পড়বেন, সাম্প্রতিককালে কোনো পুরস্কার গুরুত্বপূর্ণ কিনা, কোনো খেলাধুলা গুরুত্বপূর্ণ কিনা, এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন নোবেল পুরস্কার, হ্যাঁ, অথবা হচ্ছে আপনার কান পুরস্কার, এরপর অস্কার পুরস্কার, ম্যাক্সেসে পুরস্কার, এই যে আন্তর্জাতিক পুরস্কারগুলো আছে, এগুলো গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র বা বড় বড় দেশগুলো বাংলাদেশকে কোনো বড় পুরস্কার দিচ্ছে কিনা, যেমন কংগ্রেশনাল গোল্ড মেডেল, রাশিয়ার শাখারভ পুরস্কার, অনেক পুরস্কার আছে। এরপরে হলো খেলাধুলার ক্ষেত্রে। খেলাধুলার ক্ষেত্রে যেই বছর আপনি পরীক্ষা দিচ্ছেন, ওই বছর ফুটবল বা ক্রিকেটের কোনো বড় যদি কোনো আসর থাকে, সে আসর থেকে 100% কোশ্চেন থাকবেই। যদি না থাকে, তাহলে বাংলাদেশিরা ক্রীড়াঙ্গনে কোনো বড় সফলতা এনেছে কিনা, সে সম্পর্কেও কিন্তু প্রশ্ন আসে। এবার আসেন সংস্কৃতি। সংস্কৃতি বলতে বাংলাদেশে যে বিখ্যাত চিত্রশিল্পী যারা ছিলেন, যেমন এস.এম. সুলতান, কামরুল হাসান, জয়নুল আবেদিন, এদের চিত্রকর্ম সম্পর্কে আসে। হাসন রাজা, তারপর হচ্ছে আব্দুল আলিম, হ্যাঁ, লালন শাহেদের গান, বা এদের যে সারা জীবনে যারা তাদের যে জীবন ও কর্ম, এগুলো নিয়ে আসে। পাশাপাশি আমাদের সত্যজিৎ রায় রয়েছে, সত্যজিৎ রায় নিয়েও প্রশ্ন আসে। সো এই সংস্কৃতি অঙ্গনে যেগুলো আগে ঘটে গেছে, এখন পরিবর্তনশীল না, ওগুলো সম্পর্কে প্রশ্ন আসবে। পাশাপাশি বর্তমানে কোনো ঘটনা ঘটছে কিনা, বাংলাদেশের কোনো চলচ্চিত্র কান চলচ্চিত্র উৎসবে বা অস্কারে মনোনীত হয়েছে কিনা, বা বাংলাদেশের কোনো চলচ্চিত্র বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই সাংস্কৃতিক অঙ্গনে আপনার হচ্ছে কি আলোচিত হলে সেটা অবশ্যই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে বাংলাদেশ বিষয়াবলিতে মূল কথা যেটা, ভালো করতে হলে আপনাকে সবগুলো টপিক টাচ করতে হবে। প্রিলিমিনারিতে ভালো করার, সবগুলো সাবজেক্টে ভালো করার একটাই প্যানাসিয়া, একটাই মহা ঔষধ, সেটা হচ্ছে আপনাকে টপিক টাচ করতে হবে। আপনি টপিকটা বুঝেন না বা খুব কঠিন লাগছে, তাও কোনো না কোনো ভাবে সেটা বুঝে অন্তত টাচ করতে হবে। পরীক্ষা হলে আপনি গেছেন, আপনি মনে করলেন যে সংস্কৃত থেকে আর কি বা আসলে পারবো, সমস্যা নেই। দেখা গেল জয়নুল আবেদিন, কামরুল হাসান এমন এক চিত্রকর্মের নাম দিছে, আপনি পারলেন না, 3টা বা 4টা ওখান থেকে দিয়ে দিছে। এবং একটা জিনিস মনে রাখবেন, পিএসসি কিন্তু এই সংবিধান থেকে 3 মার্ক, এই ইতিহাস থেকে 6 মার্ক, এগুলো কিন্তু সবসময় মেনটেন করে না। তারা মাঝে মাঝে দেখা গেছে সংবিধান থেকে 5-6 মার্ক দিয়ে দিচ্ছে, সংস্কৃত থেকে দেওয়ার কথা 1 মার্ক, ওখান থেকে দিয়ে দিচ্ছে, দেখা গেল যে 5-6 মার্ক, 4-5 মার্ক, এই পুরো টপিকটা থেকে। সমসাময়িক ঘটনা, পুরস্কার, খেলাধুলা, সংস্কৃতি, এখান থেকে 2-3 মার্কের দেওয়ার কথা, দিয়ে দিচ্ছে 5-6 মার্ক। সুতরাং আপনার মূল কাজ হবে টপিক টাচ করা। সিলেবাসে যে টপিকগুলো আছে, এই টপিকগুলো ভালোভাবে আপনাকে টাচ করে যেতে হবে, না হলে কিন্তু আপনি পরীক্ষা হলে গিয়ে বিপদে পড়ে যাবেন। কারণ কোন সময়, কোন পরীক্ষার সময় কোন টপিক থেকে বেশি প্রশ্ন দিবে, কম প্রশ্ন দিবে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তারা টপিক টাচ করবে, হয়তোবা তারা দেখা গেল জনসংখ্যা থেকে একটা কোশ্চিনই দিল না, কিন্তু সংবিধান থেকে 6-7টা কোশ্চিন দিয়ে রাখছে, রাজনৈতিক ব্যবস্থা থেকে 6-7টা কোশ্চিন দিয়ে রাখছে, সাম্প্রতিক ঘটনাবলী থেকে 6-7টা কোশ্চিন দিয়ে রাখছে। কোনো না কোনো সেগমেন্ট তারা বেশি কোশ্চিন দিয়ে রাখে, আর কোনো সেগমেন্টে 3-4 মার্ক থাকা সত্ত্বেও তারা ওখানে কম কোশ্চিন দিয়ে থাকে। তার মানে
যেই টপিকে যত মার্ক দেয়া আছে ততই যে আসবে এটা কিন্তু কোথাও লেখা নাই। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে মোট 30 মার্ক, তারা 30টা প্রশ্ন করবে, কিন্তু কোন টপিকে কত মার্ক করে এগুলো দেয়া থাকলেও এটা সবসময় মেনটেন করা হয় না বা এটা পালন করা হয় না। তাহলে বাংলাদেশ অ্যাফেয়ার্সে দুইটা সেগমেন্ট, একটা হলো সাম্প্রতিক আর একটা হলো পার্মানেন্ট, যে তথ্যগুলো কম পরিবর্তন হয়। তাহলে সাম্প্রতিক পড়বেন, সাম্প্রতিকের ক্ষেত্রে কোন জিনিসগুলো দেখবেন, আমাদের যে বাজেট আছে, অর্থনৈতিক সমীক্ষা আছে, রপ্তানি আমদানি যে আমাদের তথ্যগুলো আছে, আমাদের জনশুমারি আছে এবং আমাদের সাম্প্রতিক ঘটনাগুলো আছে, এগুলো পড়বেন। পাশাপাশি যেই টপিকগুলো পরিবর্তন হয় না, যে বিষয়গুলো পরিবর্তন হয় না, যেমন আমাদের ইতিহাস, সংবিধান, তারপরে রাজনৈতিক ব্যবস্থা, সরকার ব্যবস্থা, এগুলো খুব কম পরিবর্তন হয়। এই জিনিসগুলো আপনি ওই দেখবেন যে ওই যে বইটা পড়ছেন সেই বইটা পড়েই আপনার আয়ত্তে চলে আসছে। কিন্তু আপনি যদি সাম্প্রতিক ঘটনাবলীর উপর আলাদা করে ভালো করে পড়াশোনা না করেন, তাহলে দেখবেন এই যে এখানে যেগুলো পরিবর্তন কম হয় এই সম্পর্কেও আপনার ধারণা মাথায় বেশি দিন স্থায়ী হচ্ছে না। ঠিক আছে? তাহলে বাংলাদেশ বিষয়াবলী সাম্প্রতিক এবং স্থায়ী এই দুইটা সেগমেন্ট মিলেই পড়াশোনার প্রস্তুতি নিতে হবে। এবং সবসময় মনে রাখবেন, আপনি যখন একটা টপিক পড়ছেন, যেমন সংবিধান যখন পড়বেন, অবশ্যই সংবিধান সম্পর্কে লিখিত এবং ভাইভাতে কেমন কোশ্চিন হয় সেই সম্পর্কেও একটু ধারণা নিয়ে রাখবেন, একটু অভ্যাস করবেন। ঠিক আছে? তাহলে দেখবেন আপনি এই বাংলাদেশ বিষয়াবলীতে খুব ভালো করতে পারবেন। বাংলাদেশ বিষয়াবলীতে আমি মনে করি শুধু 30 মার্ক না, এইখানে মার্ক হচ্ছে 400 মার্ক। আমি মনে করি 400 মার্ক। কেন 400? কারণ 200 হচ্ছে লিখিততে আর 200 হচ্ছে ভাইভাতে। ভাইভাতে কিন্তু ওই 200 মার্কের মধ্যে অধিকাংশ কোশ্চিনেই বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত। হ্যাঁ, সো তাহলে আপনার বাংলাদেশ বিষয়াবলীটা পড়লে কিন্তু একই সাথে আপনার লিখিততেও কাজে লাগবে, একই সাথে আপনার ভাইভাতেও কাজে লাগবে। তাহলে এই আমরা দেখলাম আমাদের যে সেগমেন্টগুলো ছিল, প্রথমে ছিল বাংলাদেশ অ্যাফেয়ার্স প্লাস হলো আন্তর্জাতিক অ্যাফেয়ার্স, এরপরে ভূগোল, এরপরে হচ্ছে নৈতিকতা। এই 4টা সেগমেন্ট। তাহলে এই 4টা সেগমেন্টে কোন সেগমেন্টটা বা কোন সাবজেক্টটা কিভাবে পড়বো সেটা সম্পর্কে একটা ধারণা দিলাম। এইভাবে যদি আপনি শুরু করেন দেখবেন খুব ভালো করতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশ বিষয়াবলী বললাম, সাম্প্রতিক এবং পার্মানেন্ট যে তথ্যগুলো আছে যেগুলো কম পরিবর্তন হয় সে সম্পর্কে ধারণা রাখবেন। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে এইভাবে ধারণা রাখবেন। ভূগোল সম্পর্কে তো বললাম, এখানে মানচিত্র মাস্ট লাগবেই, এখানেও মানচিত্র লাগবে। মানে সাধারণ জ্ঞানে আপনি ভালো করতে হলে মানচিত্র লাগবে, কারণ এই যে বাংলাদেশ বিষয়াবলী এখানে মানচিত্র আপনার বুঝতে হবে, আন্তর্জাতিক বিষয়াবলী মানচিত্র বুঝতে হবে, ভূগোল মানচিত্র বুঝতে হবে। মানচিত্র, সাম্প্রতিক বিষয়াবলী এই দুইটা জিনিস আপনাকে হেল্প করবে এই সাবজেক্টগুলো আয়ত্তে আনতে। সাম্প্রতিক এবং মানচিত্র এই দুইটা জিনিস প্রতিনিয়ত আপডেট থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, হঠাৎ করে আজকে বিশ্বের একটা অঞ্চল নিয়ে আলোচনা হচ্ছে, কালকে দেখা গেল আরেকটা অঞ্চল নিয়ে আলোচনা হচ্ছে। ওই অঞ্চলটা বিশ্বের কোন মহাদেশে কোন জায়গায় পড়ছে এটা সম্পর্কে আপনি যদি ধারণা না রাখেন, তাহলে আপনি ওই যে সবগুলো সেগমেন্টে ধরা খেয়ে যাবেন, সেটা প্রিলিমিনারি হোক, সেটা লিখিত হোক, আর সেটা ভাইবা হোক। তাহলে এই হচ্ছে আমাদের পুরো সাধারণ জ্ঞানের যে ৭০ মার্ক, এই ৭০ মার্কের একটা ধারণা। তাহলে সাধারণ জ্ঞানটা আপনার একটা ট্রাম কাট, সাধারণ জ্ঞান হলো ট্রাম কাট। সাধারণ জ্ঞান একটা ট্রাম কাট। কেন এটা ট্রাম কাট? অনেকগুলো কারণ আছে। ঠিক আছে? সো সেই কারণগুলো তো বললাম। এখানে ৭০ মার্ক থাকে, আপনার ভাইভাতে কাজে দিবে, আপনার লিখিততে কাজে দিবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি গণিতে 15 মার্ক, এখানে পুরো সময়টা দিয়ে দেখা গেল আপনি 15তে 15ই পাইলেন, ধরলাম 15 তো 15 পাইলেন সর্বোচ্চ, কিন্তু এইখানে যে সময়টা দিয়েছেন সেটার যদি 3 ভাগের 1 ভাগ সময় এই ৭০ মার্কে দিতেন, এখানে কিন্তু দেখা গেছে আপনি 55 প্লাস পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখানে আপনি 55 প্লাস পেয়ে যাচ্ছেন। তাহলে সাধারণ জ্ঞানে 55 প্লাস, বাংলা আর ইংরেজিতে ৭০ মার্ক, সেখানে যদি 50 প্লাস পান
তাহলে 50 আর 55 হয় হলো 105 মার্ক। আর বাকি যে আপনার 60 মার্ক আছে, এই 60 মার্কের মধ্যে যদি আপনি ধরেন হেসে খেলেও 20 মার্কও পান, তাহলে 105 আর 20 হয় 125 মার্ক। প্রিলিমিনারিতে টেকার জন্য 125 লাগে না, 120 হলেই হয়। তাহলে এইভাবে সেট করে নেবেন যে আমার কোন বিষয়টা আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে, কোন বিষয়টা আমার কাট মার্ক বেশি উঠানোর জন্য খুব বেশি সহযোগিতা করছে, সেই জিনিসটা খেয়াল রেখে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন। আমি বলছি না যে গণিত একবারে পড়বেনই না, আমি বলছি না যে বিজ্ঞান একবারে পড়বেনই না, কিন্তু আমার কথা হলো আপনাকে কৌশলী হতে হবে। যেমনি করে অলরাউন্ডার হবেন তেমনি করে আবার কৌশলী হতে হবে, সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে হবে, সিস্টেমটা বুঝতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আমাদের যে গাইডলাইন ক্লাসগুলো আছে এবং আমাদের যে প্রমোশনাল ভিডিওগুলো আছে এগুলো আপনারা উপভোগ করছেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি এই ভিডিওগুলো আপনারা ছড়িয়ে দিন। আপনারা উপকৃত হবেন, আপনাদের সাথে যারা আপনাদের শুভানুধ্যায়ী আছে এবং আপনাদের সাথে যারা অন্যরা বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছে তারা উপকৃত হবেন, এবং আমাদের যে এডু টিভি লাইভ এমসিকিউ আছে সেটার সাথে থাকবেন। এবং আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে সঙ্গে রাখার জন্য বিভিন্ন তত্ত্বাবধানমূলক ভিডিও ছাড়বো, এবং সেই সাথে দেশ সেরা শিক্ষকদের সাথে দেশ সেরা সার্ভিস নিয়ে আমরা আপনাদের সামনে আসছি এডু টিভি লাইভ এমসিকিউ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে বিসিএস বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক একটি পরীক্ষার মধ্যে একটি, এই বিসিএস এর